বিশ্বকাপ ফুটবল দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। বেশি দিন তো আর বাকি নেই, মাসখানেকও বাকি নেই। আগামী 11ই জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে শুরু হয়ে যাবে এই বিশ্বকাপ ফুটবলের সোনালী ট্রফির লড়াই। আমাদের নানান ভিডিওতে ও কমেন্ট সেকশনে অনেকেই ওই দাবিটা জানিয়েছেন যে বিশ্বকাপ ফুটবল নিয়ে আলোচনাটা শুরু করে দিলাম। ফ্রান্স দল তাদের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড দিয়েছে ২৬ সদস্যের। বড় দলগুলোর মধ্যে ফ্রান্সই প্রথম এই চূড়ান্ত স্কোয়াডটা দিল। সেই স্কোয়াডটা কেমন হয়েছে? এইবারের বিশ্বকাপের শিরোপা জয়ে তারা তো অন্যতম ফেভারিট, এটা নিয়ে কোনো ডাউট নাই। যে যত রকম হিসাব করেনই না কেন, ফ্রান্সকে আসলে টপ 5 এর বাইরে কেউ রাখতে পারবেন না। টপ 3 এর মধ্যে প্রায় সবারই রাখতে হবে। চাইলে অনেকে নাম্বার 1 পজিশনটাও ফ্রান্সকে দিতে পারেন। সেই ফ্রান্সের যে বিশ্বকাপ স্কোয়াডটা ঘোষণা হলো, সেখানটাতে কিছু চমকের জায়গা তো রয়েছেই। কেমন হলো স্কোয়াডটা, কারা রয়েছেন, এই সবকিছু মিলেই আলোচনাটা করছি। ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম এই স্কোয়াডটা ঘোষণা করেছেন, যিনি এই বিশ্বকাপের পরই জাতীয় দলের দায়িত্বটা ছেড়ে দিবেন। ২০১২ সালে ফ্রান্সের দায়িত্বটা তিনি নিয়েছেন এবং যখন তিনি দায়িত্বটা ছেড়ে দিবেন, সেটার যেই রেজাল্টই হোক না কেন, কিংবদন্তি হিসেবেই তিনি থেকে যাবেন। এমনিতেই ইতিহাসে অমরত্ব দেশমের হয়ে গিয়েছে। খেলোয়াড় এবং কোচ হিসাবে ওয়ার্ল্ড কাপ জিতেছেন এখন পর্যন্ত মাত্র ৩ জন। ব্রাজিলের মারিও জাগালো, জার্মানির ফ্রান্স বেকেনবাওয়ার, এরপরে এই ফ্রান্সের দিদিয়ের দেশম। তার একটা জায়গায় আবার বেকেনবাওয়ার ও দেশম আলাদা, কেননা এই দুইজন ক্যাপ্টেন হিসেবে ওয়ার্ল্ড কাপ জিতেছেন, কোচ হিসেবে ওয়ার্ল্ড কাপ জিতেছেন। জাগালোর ক্ষেত্রে সেটা বলা যাবে না। দেশম ১৯৯৮ সালে ফ্রান্স যে বিশ্বকাপটা জিতেছে সেই দলটার ক্যাপ্টেন তিনি ছিলেন এবং ২০১৮ সালের বিশ্বকাপ জয়ী দলের কোচ তিনি। ২০১২-তে দায়িত্ব নেয়ার পর ২০১৪ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তারা বাদ পড়ে গিয়েছিল, হেরে গিয়েছিল জার্মানির কাছে। ২০১৮-তে শিরোপা জিতেছে এবং ২০২২ সালের ফাইনালটাতে গিয়ে সেই নাটকীয় ফাইনালে টাই ব্রেকারে হেরে গিয়েছিল আর্জেন্টিনার কাছে। ফলে এই শেষটা তিনি নিশ্চয়ই রাঙিয়ে দিতে চাইবেন। সর্বশেষ ২ বিশ্বকাপে ফাইনালে ওঠা দল এইবার নিশ্চয়ই ফাইনালে ওঠার হ্যাট্রিক করতে চাইবে এবং অবভিয়াসলি সেকেন্ড শিরোপাটা জিততে চাইবেন দেশম। যদি সেটা করতে পারেন তাহলে মারিও জাগালো এবং ফ্রান্স বেকেনবাওয়ারকেও ছাড়িয়ে যাবেন এই দেশম। যে স্কোয়াড তিনি ঘোষণা করেছেন সেই স্কোয়াডের ওই বিশ্বকাপ জয়ের সামর্থ্য তো রয়েছে নাকি? দেখেন, ২৬ সদস্যের বিশ্বকাপ দল, সেইখানটাতে কিছু আলোচনার জায়গা তো থাকবে। আর ফ্রান্স দলে প্রতিভার এমন প্রাচুর্য, কাকে ছেড়ে কাকে রাখবেন, কাকে বাদ দিবেন, ওই একটা জায়গা থাকে। আমার কাছে দেশমের ওই কথাটা খুব ভালো লেগেছে, চিরন্তন কথা। তিনি যেটা বলেছেন যে, এইটা আমাদের বিশ্বকাপ স্কোয়াড, নট নেসেসারিলি ২৬ জন সেরা ফুটবলার নিয়ে মানে সেরা ফুটবলারই এখানে রয়েছেন, কিন্তু এটা একটা স্কোয়াড। এখানে স্কোয়াডের ব্যালেন্সটা গুরুত্বপূর্ণ। সবকিছু বিবেচনায় রেখেই তিনি এইখানটায় স্কোয়াডটা ঘোষণা করেছেন এবং সেইখানটাতে বেশ কিছু বলছিলাম যে বিগ নেম তো আসলে মিসিং। স্কোয়াডটা যদি দেখি আমরা, সেইখানটাতে হচ্ছে গিয়ে ৩ জন গোলকিপার, ৯ জন ডিফেন্ডার, ৫ জন মিডফিল্ডার এবং ৯ জন ফরোয়ার্ড রয়েছেন এবং এর মধ্যে ফ্রান্সের যে ফরওয়ার্ড লাইন, সেটা আসলে ভয়ঙ্কর বললেও কম বলা হয়। ওভারঅলি স্কোয়াডটা হচ্ছে গিয়ে ভীষণ রকমের ব্যালেন্স। আপনি যদি এখানে গোলকিপিং পজিশন দেখেন, ৩ জন গোলকিপার, এর মধ্যে হচ্ছে গিয়ে মাইক মেনিয়ে, তিনিই তো হচ্ছে গিয়ে নাম্বার 1 কিপার, কিন্তু এইখানটাতে একটুখানি চমক রয়েছে, কেননা থার্ড কিপার হিসেবে রবিন রিসারকে নেওয়া হয়েছে, যার এখনো ফ্রান্সের জার্সিতে ডেবুই হয়নি। হ্যাঁ, তিনি ম্যাচ খেলার চান্স পাবেন না, থার্ড কিপার তিনি, বাট স্টিল লা লিগার বেস্ট গোলকিপার নির্বাচিত হয়েছেন। ফলে দেশম তাকে এইখানটাতে সুযোগ দিয়েছে। ডিফেন্সে যে ৯ জন রয়েছেন সেইখানটাতে ধরেন বায়ার্ন মিউনিখের দায়ত উপমেকানো, বার্সেলোনার জুলস কুন্ডে, এইখানটাতে থিও হার্নান্দেজ, লুকাস হার্নান্দেজ, উইলিয়াম সালিবা, ইব্রাহিম কোনাতে, লুকাস দিনে, মানে আপনি দুর্দান্ত সব নাম। মিডফিল্ডের যে ৫ জন, সেইখানটা থেকে আপনি এনগোলো কান্তের কথা হচ্ছে গিয়ে আলাদা করে বলতেই হবে। ৩৫ বছর বয়সী এই মিডফিল্ডার, ডিফেন্সিভ মিডফিল্ডের তার পজিশনটা যিনি নিজের করে নিয়েছেন, নিজের সমার্থক করে নিয়েছিলেন। লাস্ট ওয়ার্ল্ড কাপটা ইনজুরির কারণে খেলতে পারেননি কান্তে। ইনফ্যাক্ট মনে হচ্ছিল ফ্রান্সে তার ক্যারিয়ারটাও শেষ হয়ে গিয়েছে। পরবর্তীতে আবার তিনি ফ্রান্স জাতীয় দলে কামব্যাক করেছেন এবং কি অসাধারণ পারফর্ম তিনি করছেন। এই কান্তে থাকছেন ওয়ার্ল্ড কাপে। ২০১৮ বিশ্বকাপ জয়ী দলটার তিনি অংশ ছিলেন। ইনফ্যাক্ট সেই বিশ্বকাপ জয়ী দলের মধ্যে হচ্ছে গিয়ে কিলিয়ান এমবাপ্পে, এনগোলো কান্তে আর হচ্ছে গিয়ে ওইখানটাতে লুকা হার্নান্দেজ
সঙ্গে উসমান ডেম্বেলে এই ৪ জনই কিন্তু এই বিশ্বকাপ জয়ী ২০১৮ ফ্রান্স স্কোয়াডের এইবারের দলটাতে রয়েছেন। ২০২২ স্কোয়াডের কত ১০ জন না ১১ জন দেখলাম আমি এই স্কোয়াডের জায়গাটাতে রয়েছেন। সো মিডফিল্ডে এখানে কাদের তো রয়েছেনই তার অভিজ্ঞতা দিয়ে। লুকা কোনে আছেন হচ্ছে গিয়ে জায়ার এমরি পিএসজির এই মিডফিল্ডার আছেন এইখানটাতে হচ্ছে গিয়ে আদ্রিয়ান র্যাবিও, অরিয়েলেন, চুয়ামেনি রিয়াল মাদ্রিদের এই হচ্ছে গিয়ে তাদের ৫ জন মিডফিল্ডার। আর ফরওয়ার্ড লাইনের কথা আমি বলছিলাম যেটা সবচেয়ে ঈর্ষণীয়, যেটা আসলে লিড করবে কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্স কিন্তু বিশ্বকাপ দলে তাদের ক্যাপ্টেনের নাম ঘোষণা করেনি, কিন্তু এক্সপেক্ট করা হচ্ছে যে কিলিয়ান এমবাপ্পেই ক্যাপ্টেন হবেন দলটার, যিনি ফ্রান্সের জার্সি গায়ে এখন পর্যন্ত ৫৬ গোল করেছেন। ফ্রান্সের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা অলিভিয়ের জিরু ৫৭ গোল, তার মাত্র ১ গোল পেছনে রয়েছেন এমবাপ্পে। এবং ওয়ার্ল্ড কাপেও তিনি গত ২টা ওয়ার্ল্ড কাপ কি বিস্ময়কর খেলেছেন সেটা তো নিশ্চয়ই আমাদের সবারই মনে আছে। ২০১৮ ওয়ার্ল্ড কাপে তিনি ব্রেক থ্রু স্টার ছিলেন, সেইখানটাতে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানোর পথে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা। গত ওয়ার্ল্ড কাপটা তো অসাধারণ, ফাইনালে তো হ্যাট্রিকই করেছিলেন, তারপরেও দলকে তিনি জেতাতে পারেননি। তবে ২টা ওয়ার্ল্ড কাপ মিলিয়ে ১২ গোল তার হয়ে গিয়েছে। ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতায় ওই জিরুর স্থানটা তো তিনি নেবেনই। ইনফ্যাক্ট এই ওয়ার্ল্ড কাপের সর্বোচ্চ গোলদাতার জায়গাটাও কিন্তু এই কিলিয়ান এমবাপ্পের হয়ে যেতে পারে। ১২ গোল করে যিনি পেলের সঙ্গে রয়েছেন, এখানটাতে ১৩ গোল করা লিওনেল মেসি এবং জাফতে আছেন। মেসিরও সেই সর্বকালের সর্বোচ্চ হওয়ার চান্সটা তো আসলে থাকবে। ১৪ গোলে রয়েছেন হচ্ছে গিয়ে গার্ড মুলার, ১৫ গোল ব্রাজিলের রোনালদো এবং ১৬ গোলে জার্মানির মিরোস্লাভ ক্লোজা, অর্থাৎ ক্লোজার চেয়ে ৪ গোল পিছিয়ে এখানে কিলিয়ান এমবাপ্পে রয়েছেন। ফরওয়ার্ড লাইনে তার সঙ্গে আছেন উসমান ডেম্বেলে, যার ক্যারিয়ারটা আসলে গত সিজন থেকেই অন্যরকমভাবে উদ্ভাসিত হয়েছে। ব্যালন ডিওর জিতেছেন তিনি। প্রমিস তো সবসময়ই ছিল, সেইটা একটুখানি বোঝা যাবে যে গত ২টা ফ্রান্সের ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে ২০১৮ এবং ২০২২ সালে তিনি ছিলেন, কিন্তু একটা গোলও করতে পারেনি। কিন্তু এইবার উসমান ডেম্বেলের উপরে নিশ্চিতভাবে অনেক বেশি সেই এক্সপেকটেশনের জায়গাটা ফ্রান্সের থাকবে। সঙ্গে এই ফরওয়ার্ড লাইনে ডেসিয়ের ডুয়ে রয়েছেন পিএসজির এই ফরওয়ার্ড। আমার কাছে মনে হয় এইবারের ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য ব্রেক থ্রু স্টার এই ডেসিয়ের ডুয়ে হয়ে যেতে পারেন। সঙ্গে এখানে হচ্ছে গিয়ে ব্র্যাডলি বারকোলা, পিএসজির আরও একজন ফরওয়ার্ড এই ফ্রান্স দলটাতে আছেন এই ফরওয়ার্ড লাইনে আপনার যা ফিলিপে মাতেতা, যার ইনক্লুশনটা একটুখানি সারপ্রাইজিং আপনি যদি ওইভাবে চিন্তা করেন যে নট নেসেসারিলি তার স্পটটা গ্যারান্টেড ছিল, কিন্তু তিনি টিমের মধ্যে একটা ডিফারেন্ট ডাইমেনশন নিয়ে আসতে পারবেন। সেই জন্যই দিদিয়ের দেশম তাকে এইখানটাতে স্কোয়াডে রেখেছেন। আছেন এখানে বায়ার্ন মিউনিখে খেলা ওইখানে হচ্ছে গিয়ে মাইকেল ওলিসে, যিনি বায়ার্নকে যদি এবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তুলতে পারতেন তাহলে হয়তো বা ব্যালন ডিওরের অন্যতম প্রতিদ্বন্দ্বী তিনি হয়ে উঠতে পারতেন। কে জানে, একটা ভালো ওয়ার্ল্ড কাপ হলে সেই ব্যালন ডিওর তিনি এখনো জিততে পারেন। অসাধারণ ফর্মে তিনিও এইখানটাতে রয়েছেন। মার্কাস থুরামও রয়েছেন। ফলে ফ্রান্সের যে এই যে ফরওয়ার্ড লাইনটা, সেইটা কিন্তু আসলে ভীষণ রকমের ঈর্ষণীয় বলেই মনে হচ্ছে। এটা সবার ক্ষেত্রেই, মানে সব দলই আসলে এই ফরওয়ার্ড লাইনকে সব দলের ডিফেন্সই সমীহ করতে হবে। ফ্রান্সের যেই দলটা সেইখানটাতে নোটেবল অ্যাবসেন্টির মধ্যে আপনি উগো একিতিকের কথা বলতে পারেন, যে লিভারপুলের ফরওয়ার্ড। তবে তারটা তো আসলে ফোর্সড, তাকে হচ্ছে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডটাতে রাখা যায়নি, কেননা ইনজুরির কারণে তিনি ছিটকে গিয়েছেন। ওয়ার্ল্ড কাপ ফাইনালের গত বছরের একটা কাল্ট মোমেন্ট হচ্ছে গিয়ে যখন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ ওই লাস্ট মোমেন্টে ওই রকম একটা সেভ করে দিয়েছিলেন, একেবারে 1-on-1-এ যে সেভটা করেছিলেন ফ্রান্সের যেই ফরওয়ার্ডের বিপক্ষে, সেই কলোমোয়ানি এইবার কিন্তু প্রায়শ্চিত্তের সুযোগ পাচ্ছে না, কেননা কলোমোয়ানিকে স্কোয়াডে রাখেননি দেশম। সেই জায়গাটাতেই মূলত হচ্ছে গিয়ে ওই মাতে তাকে নেওয়া হয়েছে। আর আরেকটা বিগ নেম যিনি অ্যাবসেন্ট, তিনি হচ্ছেন গিয়ে কামাভিঙ্গা। রিয়াল মাদ্রিদে খেলা এই মিডফিল্ডারকেও আসলে স্কোয়াডে সুযোগ দিতে পারেননি এই দিদিয়ের দেশম, ফ্রান্সের কোচ। তাহলে ফ্রান্সের যে স্কোয়াডটা হলো, আপনি দেখেন যে বাইরে থাকা ফুটবলাররাও কিরকম বড় কামাভিঙ্গা ওয়ার্ল্ডের প্রায় সব দলেরই, আমার মনে হয় সব দলেরই আসলে স্কোয়াডটাতে তিনি থেকেই যাবেন, সেই তাকে পর্যন্ত স্কোয়াডের বাইরে রাখতে হয়েছে ফ্রান্সকে। সো এই দলে যে প্রতিভার প্রাচুর্য কতটা রয়েছে সেটা বোঝাই যাচ্ছে। ফ্রান্সের যে স্কোয়াডটা সেইটা নিঃসন্দেহে ভীষণ রকমের শক্তিশালী, অন্য কোনো কিছু হওয়ার আসলে অপশনও ছিল না। ওয়ার্ল্ড কাপে যে তারা খেলবে আই গ্রুপে সেনেগাল, নরওয়ে এবং ইরাকের বিপক্ষে, সেই গ্রুপ থেকে পরের রাউন্ডে যাওয়াটা ফ্রান্সের জন্য এমন কোনো চ্যালেঞ্জ না। চ্যালেঞ্জ যেটা দিদিয়ের
দিদিয়ের দেশমের জন্য সেইটা হচ্ছে গিয়ে ইতিহাসে যে তিনি অমরত্ব পেয়েছেন সেইটাকে আরও পাকাপোক্ত করে তিনি অন্যদের জন্য একটা ঈর্ষণীয় স্ট্যান্ডার্ড সেট করতে পারবেন কিনা, যে টানা তৃতীয় বিশ্বকাপে ফ্রান্সকে ফাইনালে খেলানো এবং দ্বিতীয়বারের মতো কোচ হিসাবে শিরোপা জিতানো। যে স্কোয়াডটা তিনি ঘোষণা করেছেন তাতে ওই সম্ভাবনাটা তো রয়েছে, ভালোভাবেই রয়েছে। অবশ্য যেই স্কোয়াডেই ঘোষণা করতেন তাতে করেই এই কথাটা বলতেই হতো, কেননা ফ্রান্স এইবারের ওয়ার্ল্ড কাপে নিঃসন্দেহে ওয়ান অফ দ্য টপ ফেভারিট হিসেবে অবশ্যই খেলতে যাচ্ছে।